যারা 49% ভোট পেয়ে তারা ক্ষমতায় আসছে, আইসা তারা ওই 70% লোক হ্যাঁ ভোট দিছে, সেখানে তারা এই গণভোট বাতিল করতে চায়। যেই জুলাই না হলে আজকে তো ওই যে জামাতের শফিকুল আলম, তিনি সম্ভবত শিবিরের ছিলেন, এখন এমপি, তিনি বলতেছেন তাহলে তো তার ক্ষমতা তো ভারতে, তাহলে মানে বিএনপি লাভটা কি? মাসুদ এটা ছিল শিবিরের সাবেক সভাপতি মাসুদ, এটা হলো বাউফলের এমপি হয়েছেন। আপনার কাছে দুইটা প্রশ্ন যে আসলে মানে বিএনপি কি আওয়ামী লীগ এবং ভারতের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই জুলাই সনদকে বাদ দিচ্ছে, এবং আমি আসলে যেখান থেকে আসুক মিশন ভাই, এটা দুঃখের বিষয়টা হলো এখানে আপনি আগে আমাদের এখানে মানে অর্থাৎ হাসিনার পতনের আগের যদি 3টা নির্বাচন আমরা ধরি, তাহলে এখানে ভারত বাংলাদেশের উপরে সরাসরি একটা ছড়ি ঘুরাতো, রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করত। কিন্তু এটা বিহাইন্ড দ্য সিন কিন্তু যুক্তরাষ্ট্র ছিল। যুক্তরাষ্ট্র কেন ভারতকে এই সুযোগটা দিত? ভারত যেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, চীন থেকে যেন বিরত রাখতে পারে, চীনের মানে বলয়ের ভিতরে যেন বাংলাদেশ না যায়। ওকে, এইটুকু তো ছিল সমীকরণ। যখন আপনার জুলাই 36-এর আন্দোলন হয়, জুলাইয়ের আন্দোলন হয়, তখন এই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগ সহ আর ভারত বিরোধী মানুষের যে মনোবাদ, এটা একটা সুতায় গাঁথা। ভারতের বিরুদ্ধে যে আন্দোলন আর হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এটা একই সুতায় গাঁথা। যার কারণে যখন হাসিনা পালাই গেল এবং ভারত তাকে আশ্রয় দিল, তখন আন্তর্জাতিকভাবেও ভারত প্রশ্নের মুখোমুখি হয়েছে, চাপে পড়েছে। যার কারণে আরো অন্যান্য যারা আছে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র, তারা ভারতকে বলছে এবার তারা যেন একটা ব্যাকফুটে থাকে। তো ব্যাকফুটে থেকে তারা এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দিছে বাংলাদেশের সাথে এই নির্বাচনের সময় ইউনূস সাহেবের সাথে নেগোশিয়েট করার জন্য। কিন্তু পর্দার আড়ালে কিন্তু ছিল ভারত। অর্থাৎ ভারত আগে করতো সামনে ড্রাইভ করতো, প্যাসেঞ্জার ছিল আপনার ধরেন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাইভ করেছে এবারে নির্বাচনে। আর মানে আপনি যেন ওই কথাটা মানুষ যেন ওইভাবে বুঝতে না পারে, কিন্তু তার পারপাস গুলো সার্ভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে। বিহাইন্ড দ্য সিন পর্দার আড়ালে ভারতই ছিল। আর এইখানেই হলো মূল আপনার শানে নজরুলটা। এখানে এমন কিছু বিষয় মানে তাদের সমর্থন পেতে বা সমর্থন আদায় করতে বা সমর্থন কাজে লাগাতে, আপনি যেভাবে যে অর্থে যেভাবে বলুন, এই শর্তগুলো তাদের কাছে মৌলিক ছিল। যার কারণে আপনি দেখবেন যে প্রথম এসেই আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। দেখেন আরো অনেকগুলো কাজ ছিল। আপনি কেন আপনাকে শপথ নেয়ার 1 মাসও হয় নাই সরকার গঠন করার, 1 সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হলো। তার মানে আপনার কি এখানে কোথাও প্রতিশ্রুতি ছিল সরকারের? কোথাও কি অঙ্গীকার ছিল? জনগণ তো এটা আবার ভালোভাবে দেখলো। তারপর আসেন যেখানে যেখানে টাকার ইন্টারেস্ট, দেখেন তাদের বাংলাদেশ ব্যাংকে তারা ওইখানে মব সৃষ্টি করলো, সেখানে চেঞ্জ করলো 1 মাসের পূর্বেই, মানে 2 সপ্তাহের মধ্যেই। তারপরে আসেন আর অন্যান্য মামলাগুলো চলতেছে কোথায়? দুদকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করা হলো। খেয়াল করেন, তাহলে আপনি খুব স্পর্শকতার জায়গাগুলোতে কিন্তু হিট করা হলো কেন? তাহলে এটাকে তার সাথে এবার আসে আপনার জুলাই সনদ গণভোট নিয়ে তোমরা যা পারো এটাকে যে কোনো ভাবে হোক, মানে বিএনপির প্রতি তাদের আবদার বলেন, চাপ বলেন, তাপ বলেন, কন্ডিশন বলেন, যাই বলেন, হয়তো এরকম কিছু ছিল না। হলে বিএনপিতে এরকম ভূমিকা নেওয়ার পক্ষের লোকই না, দলই না। কারণ যারা এই কথাটা বলে আসার পর যদি বলে যে আমরা তখন গণভোট যদি না মানতাম তাহলে নির্বাচন হতো না, তাহলে আপনি জনগণের সাথে এটা তামাশা করতে পারেন? এটা কি আপনার মানে বিয়ে বাড়ির খেলা যে আপনি মন চাইলেও বললেন, মন চাইলেও আপনি উঠে গেলেন? আরেকটা জিনিস মিশন ভাই বলি, যে সেটাটা হলো যে কি এখানে যে তারা যে আগুন নিয়ে খেলছে, এই আগুনটা নিয়ে খেলার কারণটা হলো আপনি দেখেন যে নির্বাচন কমিশনার এবং জাতীয় সংসদ সচিবালয় যে মানে শপথের সময় যেই চিঠি নিমন্ত্রণ পত্র ছাপিয়েছিল, সেখানে 2টি শপথ অনুষ্ঠানের কথা বলা আছে। আশা করি আপনি খোঁজ দিলে আপনিও পাবেন যে তাদেরকে সংসদ সদস্যদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছে 2টি শপথের জন্য। তাহলে 2টি শপথের জন্য দেওয়ার পরে ওখানে গিয়ে জামাত শুনতে পারলো বা 11 দল শুনতে পারলো যে বিএনপি একটা শপথ নিয়েছে, আরেকটা নিবে না। কিন্তু দাওয়াতটা দেয়া হয়েছে 2টা শপথের জন্য। এখন ওনারা বললেন যে আপনি দাওয়াত দিয়েছেন আমাকে, মানে পোলাও কোরমা 2টা দিয়ে খাওয়াবেন,
বিরিয়ানিও খাওয়াবেন, তো কাচ্চিও দেন, পোলাও দেন। তারা ওটা আদায় করে নিলেন এবং ওনারা যে তারা একটা শপথ নিবেন সেটা কিন্তু ওনারা একদিন আগেও বলেন নাই, না। সাডেনলি ওইখানে এবং অ্যানাউন্স করে। আপনি আরেকটু খেয়াল করেন যে আপনি যে কোথায় গিয়ে এখন সমস্যাটা হবে, অর্থাৎ যখন আপনি শপথ ওদেরকে পড়ালেন, তাহলে একই ব্যক্তি নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করালেন বিএনপি কে এবং বিরোধী দলকে, তাহলে বিরোধী দলকে পাঠ করালেন দুটা, সরকারি দলকে পাঠ করালেন একটা। এটা সংবিধানের কোন জায়গায় আছে? আর এটা যদি সালাউদ্দিন সাহেবের কথার মতো, বিএনপির কথার মতো যদি এটা অসাংবিধানিক হয়, তাহলে এই অসাংবিধানিক কাজ করার জন্য সর্বপ্রথম কার বিচার হওয়া উচিত? যিনি শপথ বাক্য পাঠ করাইছেন আর যারা নিমন্ত্রণ পত্র ছাপাইছেন, তারা তখন ভাবেন নাই কেন যে আমি যে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ পত্র দিচ্ছি, এটা তো অসাংবিধানিক নিমন্ত্রণ পত্র। জাতীয় সংসদ সচিবালয় তো এই অসাংবিধানিক কাজ করতে পারে না। এক। দুই, ওই নির্বাচন কমিশনার সাহেব নাসিরউদ্দিন, মিস্টার নাসির, তিনি কেন বললেন না থুক্কু আমার ভুল হয়ে গেছে, আমি দুইটা শপথ পড়াইতে পারবো না? কেন বলেন নাই তিনি? তাহলে যিনি শপথ পড়েছেন তার অপরাধ আগে, নাকি যিনি শপথ পড়িয়েছেন তার অপরাধ আগে? তাহলে সে তো সাংবিধানিক পোস্ট, তাহলে আপনি সেটা ভাঙলেন কেন? তাহলে এই যে বলতেছি যে আগুনের চিমনি নিয়ে যত বিএনপি খেলবে এই কথাটা নিয়ে, ততই এটা নিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকবে আর তাদের মাইনাস পয়েন্টে যেতে থাকবে। আমাদের খারাপ লাগবে, আমরা হাজার হাজার ঘন্টা তাদের জন্য টকশো করে বিগত 10-12 বছর আমরা কষ্ট করেছি। এখন আমরা যখন এই কথা বলি তখন আবার বিএনপির বন্ধুদের খারাপ লাগে, তারা আমাদেরকে ওইভাবে আমাদেরকে ইয়ে করে, ট্রিট করে, গুপ্ত জামাত, আবার গুপ্ত জামাত, গুপ্ত দল। কিন্তু এই কারণে অনেক দুঃখে পড়ে আজকে আমি এটা দিলাম, আবার একটু দেখান। এই যে আমি ফোর্স দিলাম যে না, আমি তো আপনাদের চাকর না, কোন দলেরই চাকর না এখন পর্যন্ত। আগামীকালকে কি হবে সেটা আমি জানি না। এই যে আমি একটা কৈফিয়ত দিলাম, আমি একটা ব্যাখ্যা দিলাম, হ্যাঁ, যে আমার কাজ হচ্ছে রাজনীতির একজন কর্মী হিসেবে, নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি তৈরি করার একজন কর্মী, নগণ্য কর্মী। আপনি আমাকে বিএনপির সাথে মিলাচ্ছেন কেন? বিএনপির কথা আমার কথা তো এক হবে না। তখন যেরকম আওয়ামী লীগের কথা আমাদের কথা এক হয় নাই। এখন আমরা যেটা বলতে চাই এটা বিএনপির ভালোর জন্য বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তির পক্ষে বলতে চাই। কিন্তু এইটা নিয়ে যত খেলছেন, এই যে সংবিধানের যতটা রফালা জফালা বাইর হচ্ছে তত বের হচ্ছে না। যেমন আপনি বলছেন, এই যে ওনারা বললেন যে সংবিধানের বাইরে এক কুয়া যাবে না, যাইয়েন না। তাহলে আপনি দেখেন এই যে সুপ্পু সংবিধান ভঙ্গ করে উনি সেদিন বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। ঐতিহাসিক ভাবে এটাই তো সত্য, কিন্তু আওয়ামী লীগ তো এই জায়গাটা সংবিধানে রাখে নাই। আওয়ামী লীগ তো সংবিধানে লিখে রাখছে শেখ মুজিবুর রহমান হলো স্বাধীনতার ঘোষক এবং জাতির পিতা। তাহলে আপনি যে ওই জায়গায় মানলেন, তাহলে তো আপনার ওই রাষ্ট্রপতি যেটা করতো, রাষ্ট্রপতি নিজে কিসের সংবিধানের রক্ষক? সে তো সংবিধান ভেঙে দিছে। তাহলে সে তো বলতে পারতো যে না, আমি এটা এখনো বলতে পারতেছি, যেটা একজন ইউনো, এক ভদ্র মহিলা, তিনি সে সাহসটা করেছিলেন যে আমি তো এটা অস্বীকার করি না, এটাতে ঐতিহাসিক ভাবে সত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি বীরুত্তম এবং সেক্টর কমান্ডার, উনি প্রথম রিভোল্ট করেছিলেন। কিন্তু এটা তো সংবিধানে নাই। কিন্তু ওটা সংবিধানে নাকি, সংবিধান যখন হয়ে আসবে আমরা বলতে বাধ্য এবং স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখন বিনিময় কি হলো? আপনি তাকে স্ট্যান্ড রিলিজ করে দিলেন। বলেন আপনি তাহলে পরিবর্তনটা কোথায় হলো? তাহলে আওয়ামী লীগের যে সেন্টিমেন্ট বা যে ধারা, যে ধারক, যে বাহক, একই নৌকা একই ধারক বাহক যখন বিএনপি উঠে যায়, আমরা যাদেরকে নিয়ে এতদিন গর্ব করতাম তারা উঠে যায় এবং তাদের তৃণমূলের কর্মীদের মনোভাব বোঝার চেষ্টা করেন। এই যে আজকে দুইজনকে বহিষ্কার করছে, দুইটা ছাত্রদল, তারা গণভোটের পক্ষে বলার কারণে, এটা কোনো কথা? এটা কোনো কথা? কারণ তারা তো দলের যে নীতিটা ছিল সেই নীতির পক্ষে। তো তখন ওনারা বলতো যে না, প্রকাশ্যে বলে দিতেন যে না, আমরা এই গণভোট মানি না, আমরা হ্যাঁ ভোট মানি না। সমস্যা তো ছিল না। আপনি এই চতুরতার আশ্রয় নেন, এটা অপরাধ না। আর কেউ যদি রাজনীতি করার জন্য, রাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকার কারণে সে যদি গুপ্ত থেকে রাজনীতি করে, সেটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যায়। তো জনগণ এবং একটা বাচ্চা শিশুও তো এটা বোঝার মতো ক্ষমতা আছে। আপনি যখন ওরা বাঁচতে পারতেছে না, তাদেরকে দলগতভাবে নিষিদ্ধ করছে, বিএনপি কে তো নিষিদ্ধ করে নাই, বিএনপি কে তো রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে নাই, তারপর তাদের নিবন্ধন তো নির্বাচন কমিশন থেকে বাতিল করার সাহস আওয়ামী লীগ দেখায় নাই। কিন্তু জামাতের তো বিরুদ্ধে তো তারা তা করছে। জামাতের বিরুদ্ধে তা করার কারণে জামাতকে অবশ্যই আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে। এবং এটা তখন আমরা তখনও বলছি যে জামাতকে এটা করা মানে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া।
তো জামাত আন্ডারগ্রাউন্ডে গেছে, আন্ডারগ্রাউন্ডে যাইতে হলে যতগুলো পার্টি করতে হয়, যেভাবে কৌশল অবলম্বন করতে হয়, এটা তো বিএনপির ভিতরে অনেক গেরিলা যুদ্ধ, মুক্তিযুদ্ধ যারা আছেন, যেমন আমাদের সাদেক হোসেন কোকা ভাইরা, ওনারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রকমের মানে ছদ্মবেশের নিতেন না, এটা প্রত্যেক জায়গায় এটা স্বীকৃত। কিন্তু আপনি যে অপকৌশল নিলেন, আপনার ব্যাখ্যাটা কি? আপনি কেন সেদিন এই কথাটা বললেন? কেন আপনি আপনার অবস্থান পরিষ্কার করতে পারবেন? হারিস চৌধুরী তো গুপ্ত অবস্থায় মারা গেল, হারিস চৌধুরী গেলেন, কিন্তু আপনি তো আজকে ওনাদের কথা তো মনেই নেই আপনার।